তো হে ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। তো আজকে আমরা এক্সপ্লেন করছি রিস্টার্ট দ্য আর্থ মুভিটা। আর এই মুভিটা বানানো হয়েছে খুবই ইন্টারেস্টিং একটা গল্প নিয়ে। সো এই জন্য আমি বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, আর নয়তো অনেক কিছুই মিস করে ফেলতে পারেন। সো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তো এই গল্পের শুরুতে আমরা দেখতে পারি একটা পুরো শহর ধ্বংসে যজ্ঞে পরিণত হয়েছে। আসলে পৃথিবীর বড় বড় বিল্ডিংগুলো যেগুলো একটা সময় আকাশ ছোঁয়ার চেষ্টা করতো, সেগুলো এখন ভেঙে চুরমার হয়ে মাটিতে পড়ে যাচ্ছে। আর এই শহরের মধ্যে এখন ময়লা আবর্জনা ছাড়া আর কিছুই ছিল না। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এইটার পেছনের কারণ ছিল গাছ। তবে এগুলো কোনো নর্মাল গাছ ছিল না, এগুলো ছিল 40-50 ফুট উঁচু বিশাল বড় বড় গাছ, যেগুলোর জন্য মানুষের মাথা নষ্ট হয়ে গিয়েছিল, মানুষের বসবাসের অযোগ্য হয়ে গিয়েছিল সমস্ত শহরটা। আসলে এগুলো খুব দ্রুত বড় হতো, যেইটাই কিনা ছিল এগুলোর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার। বর্তমানে এই গাছগুলো পুরো দুনিয়ার প্রায় 80% জায়গায় দখল করে ফেলেছে। এই জন্য মানুষজনের বসবাসের অযোগ্য হয়ে গেছে পুরো পৃথিবীটা। আর এর ঠিক 2 বছর পরেই আমরা দেখতে পারি ইয়ং নামের একটা মেয়েকে, যে কিনা তার কুকুরের সঙ্গে জঙ্গলের মধ্যে খেলাধুলা করার ট্রাই করছিল। তবে তখনই তার বাবা ইয়াং এখানে চলে আসে, আর সে তাকে নিয়ে সোজা বাসার দিকে ব্যাক করার ট্রাই করে। আসলে যেহেতু এখন সন্ধ্যা হয়ে যাচ্ছিল, এই জন্য সূর্য ডোবার পরে বাইরে থাকাটা একটা ভয়ঙ্কর ব্যাপার ছিল। এই জন্যই সে তার মেয়েকে সেভ করার জন্য বাসায় নিয়ে যাওয়ার ট্রাই করছিল। তবে যখন তার কুকুরটা এখান থেকে দৌড়ে জঙ্গলের মধ্যে পালিয়ে চলে যায়, তখন সে তার বাবার কাছে রিকোয়েস্ট করে কান্নাকাটি করে সে নিজেও কুকুরটাকে ধরার জন্য জঙ্গলের মধ্যে দৌড় মারে। এখন ইয়ানের কাছেও তার মেয়ের পেছনে দৌড়ানো ছাড়া অন্য কোনো অপশন ছিল না। এই জন্য সে দৌড়াতে তার মেয়েকে ফলো করা শুরু করে। তবে তার মেয়েও দৌড়াতে একটা জায়গায় চলে আসে। তবে সে তার কুকুরটাকে এখানে আর খুঁজে পায় না। কিন্তু এখানে সে তার সামনে একটা ভয়ঙ্কর গাছ দেখতে পারে, যেই গাছটা কিনা চারপাশে ভয়ঙ্কর রকম করে ডানা ছড়িয়েছিল। তাছাড়া তার মধ্যে একটা হার্টের মতো জিনিস ছিল, যেটা কিনা বারবার করে বিট করছিল। আমরা দেখতে পারি এই গাছগুলোর চারপাশে অনেকগুলো মানুষের ডেড বডি ছিল, যেগুলো কিনা গাছগুলো কামড়ে ধরেছিল। আর তাছাড়া এই গাছের প্রোটেকশন দেওয়ার জন্য গাছের মধ্যেই সাপের মতো একটা জিনিস ছিল, যেটা কিনা মানুষকে পুরো খেয়ে ফেলতো। আর যখন এই গাছটা এখানে একটা মানুষের গন্ধ পেয়ে যায়, তখনই সেই মানুষটাকে খাওয়ার জন্য তার মুখটা খুলে। তবে সৌভাগ্যক্রমে তখনই তার বাবা এখানে চলে আসে, আর সে তাকে কোলে করে নিয়ে এখান থেকে দৌড়ে পালিয়ে যায়, আর সোজা চলে আসে তার ঘরের মধ্যে। এখানে এসে সঙ্গে সঙ্গে দরজা জানালা সব কিছু বন্ধ করে দেয়, আর ঘরের মধ্যে ইউভি লাইট অন করে দেয়। কারণ এই লাইটগুলো থেকে গাছেরা অনেকটা দূরে থাকার ট্রাই করতো, কারণ এই লাইটগুলোকে তারা ভয় পেত। এখন বাসায় আসার পরে তার মেয়ে ইয়াংয়েরও তার জন্য খারাপ লাগে, কারণ তার জন্যই তার বাবা এত বড় একটা ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়ে গিয়েছিল। এই জন্য সে তার কাছে মাপ চায়, আর আমরা দেখতে পারি তার বাবাও তাকে মাপ করে দেয়। আর এরপর সে তার ঘড়ির মধ্যে একটা ট্র্যাকার লাগিয়ে দেয়, যাতে করে যেই কোনো সময় সে তার লোকেশন ট্র্যাক করে বের করতে পারে। আর একটু পরে যখন গভীর রাত হয়ে যায়, তখন সে ইয়ানকে শুইয়ে দিয়ে নিজেও কিছু কাজ করা শুরু করে। তবে একটু পরে সে নিজেও ঘুমিয়ে পড়ে। আর তখন সে স্বপ্নে দেখতে পারে আজ থেকে কতগুলো বছর আগের একটা সিন। আমরা দেখতে পারি যখন সে একটা গাড়িতে করে তার ওয়াইফ আর তার মেয়েকে নিয়ে কোনো একটা জায়গায় যাওয়ার ট্রাই করছিল, তখন সে তার ওয়াইফের সঙ্গে ডিসকাস করা শুরু করে তার ওয়াইফের পরবর্তী প্রজেক্ট সম্পর্কে। আসলে তার ওয়াইফ ছিল একজন সায়েন্টিস্ট, আর তার ওয়াইফ এই পৃথিবীতে কিছু নতুন কোয়ালিটির গাছ বানানোর ট্রাই করছিল, যেগুলো কিনা খুব দ্রুতই বড় হয়ে যাবে আর মানুষের জন্য খুব দ্রুত অক্সিজেন সার্ভ করতে পারবে। আসলে এই প্রজেক্টটা এই জন্য নেওয়া হয়েছিল কারণ পৃথিবীতে গাছের সংখ্যা অনেকটা কমে গিয়েছিল, আর অক্সিজেনের মাত্রা অনেকটা কমে গিয়েছিল, যেই জন্য মানুষের পৃথিবীতে সার্ভাইভ করাটাই ডিফিকাল্ট হয়ে দাঁড়িয়েছিল। এই জন্যই সায়েন্টিস্টরা মিলে নতুন এই প্রজেক্টটা হাতে নিয়ে যেই কোনো ওয়েতে পৃথিবীকে সেভ করার ট্রাই করছিল। তবে তখনই তার ওয়াইফের ল্যাপটপের মধ্যে একটা ভিডিও কল চলে আসে, যেখানে তার একটা সহকর্মী এই গাছগুলো থেকে তাকে সাবধান থাকার জন্য বলছিল। তবে আসলে এতক্ষণে অনেকটা দেরি হয়ে গিয়েছিল। সামনে যতগুলো গাড়ি ছিল সেখান থেকে মানুষগুলো দৌড়ে চিৎকার করে বেরিয়ে আসছিল, কারণ এই ভয়ঙ্কর গাছগুলো তাদের উপরে আক্রমণ করছিল। এগুলো দেখার পরে ইয়ানও বেরিয়ে আসে ব্যাপারগুলোকে চেক করার জন্য। তবে সে দেখতে পারে এই ভয়ঙ্কর গাছগুলো আক্রমণ করতে সামনের দিকে আসছে। আর তখনই গল্পটা আবারও প্রেজেন্টে ব্যাক করে, আর আমরা দেখতে পারি ইয়ানের ঘুমটা তার মেয়ের চিৎকারের আওয়াজ শুনে ভেঙে যায়। এই জন্য সে দৌড়ে চলে আসে তার মেয়ের রুমের মধ্যে। তবে আসলে এখানেও অনেকটা লেট হয়ে গিয়েছিল। যদিও তার মেয়ের রুমের মধ্যে ইউভি লাইট দিয়ে ঘেরা ছিল, তবে তবুও এই ভয়ঙ্কর রাক্ষসী গাছগুলো কোনো রকমে তার বেডটাকে চারপাশ দিয়ে ঘিরে ফেলেছিল। যদিও তার বাবা তাকে সেভ করার ট্রাই করছিল, কিন্তু কোনো লাভই হয় না। এই গাছগুলো মাটি ফুটো করে তার পুরো চৌকি সহ তাকে সোজা মাটির নিচেই নিয়ে যায়। তবে তখনই ইয়ানের মনে পড়ে সে তার মেয়ের হাতের ঘড়ির মধ্যে একটা ট্র্যাকার লাগিয়েছিল। এই জন্য সে সেটা লোকেশন ট্র্যাক করা শুরু করে। আর এইটা ট্র্যাক করতে সে একটা পুরনো বাড়ির মধ্যে চলে আসে, যেটা কিনা আন্ডারগ্রাউন্ডের একটা ভয়ঙ্কর বাড়ি ছিল। আর এখানে সে এসে দেখতে পারে তার মেয়েকে একটা খাঁচার মধ্যে বন্দি করা হয়েছে, আর গাছগুলো তাকে মারার জন্য আস্তে আস্তে তার সামনে যাওয়ার ট্রাই করছে। তবে তার মেয়ে কোনো রকমে ইউভি লাইটের সাহায্যে গাছগুলো থেকে নিজেকে প্রোটেকশন দেওয়ার ট্রাই করছে।
তবে আসলে এটা সে বেশিক্ষণ করতে পারবে না, কারণ একটু পরেই এটার চার্জ শেষ হয়ে যাবে। তবে তখনই এখানে ইয়ান চলে আসে আর সে তার নিজের লাইটটা তার মেয়ের দিকে ছুঁড়ে মারে, যাতে করে সেইটার মাধ্যমে সে নিজেকে প্রোটেকশন দিতে পারে। তবে তখনই সমস্ত গাছগুলো এসে ইয়ানের উপর আক্রমণ করা শুরু করে, আর ইয়ান কোনো রকমে নিজেকে বাঁচানোর ট্রাই করছিল। আর তখনই তার মাথায় একটা বুদ্ধি চলে আসে, এই জন্য সে এখানে একটা জানালাই ভেঙে ফেলে, যেই জন্য এই জানালা দিয়ে মধ্যে যখনই সূর্যের আলো চলে আসে তখনই ইয়ান প্রচণ্ড ক্লান্ত হয়ে বেহুশ হয়ে যায়। আর এই গাছগুলো আলো দেখার পরে দৌড়ে পেছনে পালিয়ে যায়। আসলে এই গাছগুলো সূর্যের আলোকেও অনেকটা ভয় পেত। একটু পরেই আমরা দেখতে পারি ইয়ান আস্তে আস্তে করে তার স্বপ্নের মধ্যে হারিয়ে যায়। সে আবারও কয়েক বছর আগের স্বপ্ন দেখা শুরু করে, আর এখানের গাছগুলো আস্তে আস্তে করে তাকে পেঁচিয়ে ধরছিল। যদিও তার মেয়ে তাকে টেনে সেখান থেকে বের করার ট্রাই করছিল, কিন্তু তার মধ্যে এতটাও শক্তি ছিল না যে সে তার বাবাকে টেনে সেখান থেকে বাইরে আনতে পারে। এই জন্য সে প্রচণ্ড হতাশ হয়ে গিয়েছিল। তবে তখনই একটা ভয়ঙ্কর ব্লেড এসে গাছটাকে দুই টুকরো করে ফেলে, আর এই জন্য ইয়ানকে গাছটা মাটিতে ফেলে দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আসলে আমরা দেখতে পারি একটা মিলিটারি গ্রুপ এখানে চলে এসেছিল, আর তারা এখানে ভয়ঙ্করভাবে গাছগুলোকে ফেস করা শুরু করে। তবে তাদের কাছে থাকা বন্দুকের গুলি এবং এমন একটা পিস্তল ছিল যেটা থেকে আগুন বের হয়, সেই সমস্ত ব্যাপারগুলো দিয়েও তারা কোনোভাবেই গাছগুলোকে আটকাতে পারছিল না, কারণ গাছগুলো ছিল অনেক বেশি পাওয়ারফুল। তাদেরকে মারাও এতটা সহজ ছিল না। এই জন্য অনেক মিলিটারিকে তো গাছটা টেনেই নিয়ে যাচ্ছিল। আর এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরে যখন একটা মিলিটারি একটা ইউবি লাইট চালু করার ট্রাই করে, তখন দুর্ভাগ্যবশত এই লাইটটা কোনোভাবেই চালু হচ্ছিল না। তবে তখনই আবার ইয়ান জ্ঞান ফিরে পেয়ে যায়, আর সে খুব সহজেই ইউবি লাইটটাকে ঠিক করে যখনই সেটাকে অন করে দেয়, তখন এই লাইট থেকে ভয়ঙ্কর রকম করে আলো বের হওয়া শুরু হয়ে যায়, যেই আলোর প্রভাবের জন্য এখান থেকে সমস্ত গাছগুলো নিজেদেরকে পিছিয়ে নেওয়া শুরু করে। তারা গিয়ে পরবর্তীতে অন্ধকারের মধ্যে লুকিয়ে পড়ে। এরপরে এই মিলিটারিরা ইয়ানকে বলে যে এই গাছগুলো মাটির নিচে শিকড়ের মাধ্যমে পুরো পৃথিবীর প্রায় অনেকটা জায়গাকেই দখল করে নিয়েছে। এই জন্য হয়তোবা পরবর্তী 2 দিনের মধ্যে পুরো পৃথিবীতে ভয়ঙ্কর কিছু একটা হতে পারে, মানে পুরো পৃথিবীকে তারা ডিস্ট্রয়ও করে ফেলতে পারে। আসলে তারা সবাই ছিল জয়েন্ট সোলজার, যাদের একমাত্র কাজ ছিল পৃথিবী থেকে এই ভয়ঙ্কর গাছগুলোকে ডিস্ট্রয় করে পৃথিবীটাকে আবারও মানুষের বসবাসের জন্য যোগ্য করে দেয়া। এই জন্য তারা এখানে এসেছিল এমন একটা ডিভাইসকে খুঁজে বের করতে, যেটার মাধ্যমে তারা সমস্ত গাছদেরকে একসাথে ডিস্ট্রয় করে ফেলতে পারবে। আসলে বর্তমানে তারা যে বিল্ডিংটার মধ্যে আছে, গাছগুলো দখল করার আগে এইটা ছিল একটা রিসার্চ ল্যাব। এই জন্য সেই ডিভাইসটা তারা এখানেই লুকিয়ে রেখেছিল। এই জন্য মিলিটারিরা অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরে ফাইনালি সেই ডিভাইসটা পেয়ে যায়, আর এই ডিভাইসটা পাওয়ার সঙ্গে সঙ্গে তারা হেডকোয়ার্টারে এটার খবরও জানিয়ে দেয়। তবে এখন হেডকোয়ার্টার থেকে তাদেরকে বলা হয় এই ডিভাইসটা নিয়ে তাদেরকে একটা লঞ্চিং সেন্টারে যেতে হবে, যেখান থেকে তারা মাটির নিচে গিয়ে গাছদের উপরে এই ভয়ঙ্কর মেশিনটার ইউজ করতে পারবে। আসলে বর্তমানে পুরো দুনিয়াতে প্রায় 140টা এমন ডিভাইস ছিল, আর যদি তারা এই গাছগুলোকে একসাথে ডিস্ট্রয় করতে চায় তাহলে তাদের সবাইকে একসাথে সেই ডিভাইসগুলোকে অ্যাক্টিভেট করতে হবে, যেটার মাধ্যমে একটা ব্লাস্ট হয়ে এখানে সমস্ত গাছের মৃত্যু হয়ে যাবে। তবে আসলে এই প্ল্যানটা শোনার পরে ইয়ানের কাছে মনে হচ্ছিল এই প্ল্যানের মধ্যে কোনো একটা প্রবলেম তো অবশ্যই আছে। তবে তখনই মাটিটা কাঁপা শুরু করে, আর মাটির নিচ থেকে একটা গাছ উঠে সে এক ঝটকা দিয়ে ইউভি লাইটটাকে ভেঙে ফেলে, যেই জন্য এখানে পুরো জায়গাটা অন্ধকার হয়ে যায়, আর তারা যে যার মতো এখান থেকে নিজেদের জীবন নিয়ে পালানো শুরু করে। তবে এখানে সোলজাররা বুদ্ধি করে যে যার মতো করে ফুটো করা শুরু করে, যাতে করে এটার মধ্যে কোনো রকমের আলো আসা শুরু হয়। আর যখনই আলো আসা শুরু হয় তখন সমস্ত গাছরা আবারও পালিয়ে যায়। তবে তখন ইয়ান দেখতে পারে যে এই দৌড়াদৌড়ির মধ্যে সে আর তার মেয়ে সোলজারদের থেকে অনেকটা দূরে চলে গিয়েছিল। তাছাড়া এই সোলজারদের মধ্যে যেই ক্যাপ্টেন ছিল, সেই ক্যাপ্টেনকেও গাছ জঘন্য রকম করে আহত করে দিয়েছে। এখন সে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। লিমো নামের একটা সোলজার ক্যাপ্টেনের রক্ত থামানোর ট্রাই করছিল, তবে আসলে এতে কোনো লাভই হচ্ছিল না, কারণ ক্যাপ্টেনের মৃত্যু খুব সহজেই হয়ে যায়। আর এরপরে যখনই তারা সেখান থেকে চলে যাওয়ার ট্রাই করছিল, তখনই তারা দেখতে পারে ভয়ঙ্কর সাপের মতো একটা গাছ চলে এসেছে, যেটা কিনা আস্তে আস্তে করে তার শিকার করছিল। যদিও এটাকে মারার জন্য ইয়ান একটা লোহার টুকরা নেয়, তবে তখন লিমো তাকে থামিয়ে দেয়, কারণ এই গাছটা ছিল আসলে অন্ধ। সে নিজে চোখে দেখতে পারতো না, সে শুধু শব্দ শুনে শুনে গিয়ে তাদের উপরে আক্রমণ করত। এই জন্য তারা চুপচাপ কোনো শব্দ না করে সেই ডিভাইসটা নিয়ে এখান থেকে চলে যাওয়ার ট্রাই করে। তবে তখনই ভুলবশত ইয়ানের মেয়ে একটা ধাক্কা খেয়ে যায়, যেই জন্য এখানে একটা শব্দ হয়ে যায়। আর এই শব্দ শোনার সঙ্গে সঙ্গে এই গাছটা ভয়ঙ্করভাবে গিয়ে তার উপরে আক্রমণ করার ট্রাই করে। আর এই জন্য তাকে সেভ করার জন্য লিমো আর ইয়ানও চলে আসে এই সাপটার সামনে। তবে আসলে তাকে ফেস করা এতটাও ইজি ব্যাপার ছিল না, সে ছিল খুবই ভয়ঙ্কর একটা গাছ। তবে তখনই ক্যাপ্টেন তার পিস্তলটা নিয়ে তার সামনে চলে আসে আর তার উপরে শ্যুট করা শুরু করে।
তবে এতে করেও তার কিছু হচ্ছিল না, সে উল্টো ক্যাপ্টেনকেই পেঁচিয়ে ধরে। যদিও লিমো তাকে সেভ করার জন্য সামনে আসছিল, তবে ততক্ষণে অনেকটা দেরি হয়ে গিয়েছিল, কারণ ক্যাপ্টেন অলরেডি তার গ্রেনেডের পিনটাকে খুলে ফেলেছিল, যেই জন্য একটু পরেই এখানে বিশাল বড় একটা ব্লাস্ট হয়ে যায়, যেই জন্য ক্যাপ্টেনের মৃত্যু তো অবশ্যই হয়ে যায়, সাথে সাথে এই ভয়ঙ্কর সাপ গাছটারও মৃত্যু হয়ে যায়। আর এই ব্লাস্টের মধ্যে লিমো, ইয়ান আর তার মেয়ে উড়ে এসে সোজা রাস্তায় পড়ে, যেখানে তারা বাকি সোলজারদেরকেও পেয়ে যায়। আর এখানে সৌভাগ্যক্রমে তাদের সঙ্গে সেই ডিভাইসটাও উড়ে চলে এসেছিল। তবে যখন এখানে সোলজাররা ক্যাপ্টেনের মৃত্যুর খবর পেয়ে যায়, তখন তারা প্রচণ্ড আপসেট হয়ে যায়। আর যেহেতু এই ভয়ঙ্কর ব্লাস্টের মধ্যে তাদের ইঞ্জিনিয়ারেরও মৃত্যু হয়ে গিয়েছিল, এই জন্য তারা ইয়ানকেই বলছিল তাদের সঙ্গে যাওয়ার জন্য অ্যাজ এ ইঞ্জিনিয়ার হিসেবে, কারণ সে 2 মিনিটের মধ্যেই সেই ইউবি লাইটটাকে ঠিক করে ফেলেছিল, আর নয়তোবা তো তারা সবাই মরতেই বসেছিল। তবে ইয়ান কোনোভাবেই তাদের সঙ্গে যেতে চাইছিল না, কারণ এখন সে আর তার মেয়ে সেফ ছিল, আর তার মেয়ের সেফটির উপরে তার কাছে আর কিছুই ছিল না, কারণ তার মেয়ে ছাড়া এই দুনিয়াতে আর তার কেউই নেই। এই জন্য সে তার মেয়েকে নিয়ে আবারও বাসার দিকে ব্যাক করছিল। তবে তার মেয়ে এই ব্যাপারটাতে কোনোভাবেই হ্যাপি ছিল না। সে চাইছিল যে তার বাবা মানুষের জন্য কাজ করুক, যাতে করে সে সোলজারদের সঙ্গে গিয়ে এই গাছগুলোকে ডিস্ট্রয় করতে তাদেরকে সাহায্য করে, কারণ যদি তার মা জীবিত থাকতো তাহলে হয়তোবা তার মাও ঠিক একই কাজটা করতো। আর তার মেয়ের মুখ থেকে এই সমস্ত কথাবার্তাগুলো শোনার পরে সে ফাইনালি সিদ্ধান্ত নেয় সে সোলজারদের সঙ্গে জয়েন করবে। আর এরপর সে সোলজারদের সঙ্গে জয়েন করে তাদের টিমের সাথে সামনের দিকে যাওয়া শুরু করে। তবে তখনই তারা দ্বিতীয় একটা টিমের সিগন্যাল পেয়ে যায়, যেখানে তাদেরকে বলা হয়েছিল গ্রিন টাইড। আর এইটা শোনার সঙ্গে সঙ্গেই মাটি ফাটা শুরু করে, আর আস্তে আস্তে করে বড় বড় ভয়ঙ্কর বিল্ডিংগুলো মাটিতে ধসে পড়ে যাচ্ছিল। এই জন্য তাদের টিম উল্টো দিকে দৌড়ানো শুরু করেছিল। তবে খুব শীঘ্রই গ্রিন টাইড তার আসল রূপে চলে আসে আর ভয়ঙ্করভাবে তাদের উপরে আক্রমণ করা শুরু করে। আসলে গ্রিন টাইড ছিল অনেকগুলো গাছের একটা কম্বিনেশন, যেটা কিনা ঢেউয়ের মতো সামনের দিকে আসতো, আর এগুলো পুরো সামনে যেটাই পেত সেটাকে ভেঙে চুরমার করে ফেলতো। আর যদি কেউ তাদেরকে বাধা দেওয়ার ট্রাই করতো, তাহলে তো তারা তাকে মাটির সঙ্গে মিশিয়েই ফেলতো। আমরা দেখতে পারি এই বড় বড় বিল্ডিংগুলোকে খুব সহজেই তারা মাটির সঙ্গে মিশিয়ে চুরমার করে দিচ্ছিল। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে এইটা হচ্ছে শুরু, কারণ পরবর্তী 56 ঘন্টার মধ্যে তারা পুরো পৃথিবীটাকেই ডিস্ট্রয় করতে যাচ্ছিল। এখন লিমোর টিম কোনো রকমের যার যার জীবন নিয়ে পালিয়ে যাওয়ার ট্রাই করছিল, তবে তাদের স্পিড ছিল অনেকটা স্লো। অন্যদিকে টাইডের স্পিড ছিল অনেক বেশি, যারা কিনা ভয়ঙ্কর রূপে তাদের উপরে আক্রমণ করতে আসছিল। এই জন্য তারা সবাই দৌড়ে কোনো রকম একটা বাসের মধ্যে উঠে যায়। আর যখন টাইড তাদের উপরে আক্রমণ করে, তখন এই বাসটা উড়ে গিয়ে একটা বিল্ডিং ফুটো করে মধ্যে চলে যায়। আর এই জন্য কোনো রকমে তারা তাদের সবার জীবন নিয়ে বিল্ডিংয়ের মধ্যে চলে আসে। এখন কোনো রকমের টাইড তো শেষ হয়ে গিয়েছিল, তবে নিচে যেই মানুষগুলো ছিল তাদের সবাইকে টাইড ডিস্ট্রয় করে দিয়ে চলে গিয়েছিল। আর উপরে যারা জীবিত ছিল তারা এই ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পেরেছে যে 56 ঘন্টা পরে যেই জিনিসটা হওয়ার শঙ্কা তারা করেছিল, সেটা হয়তোবা সময়ের আগেই শুরু হয়ে যাবে। এখন তারা সিদ্ধান্ত নেয় তারা এই খবরটা হেডকোয়ার্টারে পাঠিয়ে দিবে, তবে তারা কোনোভাবেই সিগন্যালই পাচ্ছিল না। তবে তখনই ইয়ানের নজর পড়ে সামনে থাকা একটা বিল্ডিংয়ের সিগন্যাল টাওয়ারের উপরে। এই জন্য তারা সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আসলে এই বিল্ডিং আর সেই বিল্ডিংয়ের মাঝখানে একটা পুলের মতো জিনিস ছিল, যেটা কিনা খুবই ভয়ঙ্কর অবস্থায় ছিল, মানে এটা যে কোনো সময় ভেঙে পড়বে এই অবস্থায় ছিল। তবে যেহেতু তাদের কাছে অন্য কোনো অপশন ছিল না, এই জন্য তারা এই পুলটাকে পার করারই সিদ্ধান্ত নেয়। তবে যখন তারা আস্তে আস্তে করে এই পুলটাকে পার করার ট্রাই করছিল, তখনই তাদের পাশের বিল্ডিংটা ভয়ঙ্করভাবে ডিস্ট্রয় হয়ে যায়। মানে 1 সেকেন্ডের মধ্যে বিল্ডিংটা একেবারে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। যদিও তারা কোনো রকমের জীবনে বেঁচে যায়, তবে এই বিল্ডিংটা ডিস্ট্রয় হওয়ার জন্য এখানে পুরো ধুলো বালুতে ভরে যায়, আর পুরো জায়গাটা অন্ধকারের মতো হয়ে যায়। আর এই ব্যাপারটার জন্যই ইয়ানের মেয়ে পা পিছলে সোজার নিচে পড়ে যায়। তবে এই টিমের যে নতুন ক্যাপ্টেন ছিল, সে রশির সাহায্যে উড়ে গিয়ে কোনো রকমে তার মেয়েকে ক্যাচ করে। আর তখন ইয়ান এই রশিটা ধরে কোনো রকমে তাদেরকে টেনে উপরে তোলার ট্রাই করছিল। তবে এই রশিটাও ছিল খুবই দুর্বল, যেটা কিনা তাদের দুজনের ভার সহ্য করতে পারছিল না। আর এটা যে কোনো সময় ছিঁড়ে তাদের দুজনেরই মৃত্যু হতে পারত। এই জন্য ক্যাপ্টেন ইয়ানের মেয়েকে সেভ করার জন্য ফাইনালি নিজের জীবনটাকেই স্যাক্রিফাইস করে দেয়। এটার জন্য যদিও লিমো প্রচণ্ড আপসেট হয়ে যায়, তবে এখন তার মরার পরে লিমো হয়ে যায় এই গ্রুপের নতুন ক্যাপ্টেন। এরপরে যতক্ষণে ইয়ান তার মেয়েকে টেনে উপরে তুলে, ততক্ষণে ব্রিজটা পুরো ভেঙে পড়ে যাচ্ছিল অবস্থা। আমরা দেখতে পারি সমস্ত সোলজাররা দৌড়ে কোনো রকম ওই বিল্ডিংয়ে চলে যায়। আর একেবারে শেষ মুহূর্তে ইয়ান তার মেয়েকে নিয়ে দৌড়ে বিল্ডিংয়ের মধ্যে চলে আসে। আর এরপর ইয়ান এখানের সিগন্যাল টাওয়ারটাকে ঠিক করে। আর তখন লিমো এই সিগন্যাল টাওয়ারের সাহায্যে ফাইনালি তার হেডকোয়ার্টারের সাথে কানেক্ট করে। আর বাকি যে 140টা ডিভাইস ছিল তাদের সদস্যদের সঙ্গেও তারা একসাথে কানেক্ট করে। আর তখন এখানের সমস্ত সোলজাররা এবং এই সমস্ত গ্রুপ মেম্বাররা একটা
ভয়ঙ্কর নিউজ পেয়ে যায়। তারা জানতে পারে যে পরবর্তী 56 ঘন্টা পরে যে ভয়ঙ্কর গ্রিন টাইডটা তাদের উপরে আক্রমণ করার কথা ছিল সেটা তাদের উপরে মাত্র 4 ঘন্টা পরেই আক্রমণ করতে যাচ্ছে। আর তাছাড়া তারা এটাও জানতে পারে যে তারা মাটির নিচে যেই ডিভাইস দিয়ে আক্রমণ করার প্ল্যানিং করেছিল সেই সমস্ত গাছগুলো আসলে একটা পয়েন্টে কানেক্ট করা আছে। এই জন্য যদি তারা 140টা ডিভাইস মাটির নিচে একসাথে লঞ্চও করে তাহলেও তারা গাছগুলোকে মারতে পারবে না, কারণ গাছগুলোর পয়েন্ট হচ্ছে গিয়ে একটা। যদি তারা সেই স্পেসিফিক পয়েন্টে গিয়ে আক্রমণ করতে পারে তাহলেই এই গাছটার মৃত্যু হয়ে যাবে আর খুব সহজেই তারা সমস্ত গাছগুলোকে একসাথে মেরে ফেলতে পারবে। এই জন্য তাদেরকে সেই পয়েন্টটাকে খুঁজে বের করতে হবে। কিন্তু এই মিশনের সমস্যাটা ছিল তারা জানতোই না এমন দুর্বল পয়েন্টগুলো কোথায় আছে, বা একটা পয়েন্ট থাকলে সেইটাই বা কোথায় আছে। এই জন্য তারা প্রচণ্ড ডিপ্রেস হয়ে গিয়েছিল। আর তাছাড়া এই প্রজেক্টে এখন পর্যন্ত কয়েক হাজার সোলজারের মৃত্যু হয়ে গেছে, আর এই প্রজেক্টটা এখানে শেষ করে দেয়া কোনো রকমই যুক্তিযুক্ত কাজ ছিল না। এই জন্য তারা বুঝতেই পারছিল না তারা কি করবে। তবে তখনই জ্ঞান এসে তাদের সবার সামনে ভাষণ দেওয়া শুরু করে। সে সবাইকে মোটিভেট করে এবং এই মোটিভেশন পেয়ে ফাইনালি 140টা গ্রুপই সিদ্ধান্ত নেয় যেই কোনো ওয়েতে তারা এই যুদ্ধটাকে চালিয়ে যাবে, আর তারা যেই কোনো ওয়েতে সেই পয়েন্টগুলোকে খুঁজে বের করবেই করবে। যাই হোক, এদিকে লিমোর টিম সোজা চলে আসে সেই লঞ্চ স্টেশনে, আর তারা সেই ডিভাইসটাকে লঞ্চ করার জন্য ফুললি প্রিপারেশন নিয়েও ফেলে। তবে তারা এই ব্যাপারটা জানতো না যে একটা ভয়ঙ্কর বিপদ তাদের জন্য ওয়েট করছিল। আসলে একটা ভয়ঙ্কর গ্রিন টাইড তাদের উপরে আক্রমণ করতেই এদিকে আসছিল। আর একটু পরে তারা গিয়ে এই ডিভাইসটাকেও লঞ্চ করে দেয়। তবে এই ডিভাইসটা জায়গা মতো ফাটার জায়গায় এই গাছ যেই প্রোটেকশন বানিয়েছিল সেই প্রোটেকশনই ভেদ করতে পারে না। আসলে বাকি টিমগুলোকেও এই একই সমস্যা ফেস করতে হচ্ছিল, এই জন্য তারা সবাই আবারও হাল ছেড়ে দিচ্ছিল। তবে তখনই ইয়ানের মাথায় একটা বুদ্ধি চলে আসে। সে তাদের সবাইকে বলে যে আমাদের এই লঞ্চ স্টেশনের এনার্জি আমাদের পাশেরই ভলকানোর জিও থার্মাল এনার্জি থেকে সৃষ্টি হয়। সো যদি আমরা একসাথে সমস্ত থার্মালগুলোকে বন্ধ করে দিই, মানে সমস্ত লাভাগুলোকে একসাথে বন্ধ করে দিই, তাহলে এগুলো সব এক জায়গায় চলে আসবে। আর এই সমস্ত লাভাগুলোকে এক জায়গায় করে এই গরম গরম লাভার পাওয়ারের ইউজ করে আমরা চাইলে সেই প্রোটেকশন লেয়ারটাকে ভেঙেও ফেলতে পারি। তবে আসলে এই প্ল্যানটাতেও আরও একটা সমস্যা ছিল, কারণ বাকি যেই সুরঙ্গের কানেকশনগুলো ছিল সেই কানেকশনগুলো তারা লস করে ফেলেছিল। এই জন্য এখন তাদের কাছে একটাই অপশন ছিল যে ম্যানুয়ালি সেই সুরঙ্গগুলোতে গিয়ে সেখানের যেই কন্ট্রোলিং সিস্টেম আছে সেইটাকেই উড়িয়ে দেয়া, তাহলেই হয়তোবা তারা লাভাগুলোকে এক জায়গায় করতে পারবে। এই জন্য ইয়ান ফাইনালি তার মেয়েকে গুড বাই বলে এখান থেকে বাকি টিমের সাথে চলে যায়। তবে যাওয়ার আগে সে বলে যায় যে সে এখানে অবশ্যই ব্যাক করবে। এখন যখন তারা আস্তে আস্তে করে মাটির নিচে যাওয়া শুরু করে তখন আস্তে আস্তে করে লাভার গরমও বাড়তে থাকে, আর আস্তে আস্তে করে এটা অসহ্য যন্ত্রণা হওয়া শুরু হয়ে যায়। তবে সামনে তারা কোনোভাবেই যেতেও পারছিল না, কারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন গাছ দখল করে বসেছিল, তাদেরকে মারার জন্য তারা রেডি হয়েছিল। এই জন্য যখন তারা তাদের উপরে আক্রমণ করে সামনে যাওয়ার ট্রাই করে তখন গাছেরাই তাদের উপরে আক্রমণ করে দেয়, যেই জন্য এখানে ইয়ান আহত হয়ে যায়। তবে এই জন্য এখানের একটা সোলজার তাদেরকে বাঁচানোর জন্য এখানে বিশাল বড় একটা ব্লাস্ট করিয়ে দেয়, যেই ব্লাস্টে তার নিজেরও মৃত্যু হয়ে যায়। আর আমরা দেখতে পারি লিমো আর ইয়ানের কাছে কান্নাকাটি করার মতো সময় ছিল না, এই জন্য তারা আরও একটা বমের বাক্স নিয়ে আস্তে আস্তে করে সামনের দিকে যাওয়া শুরু করে। এখন তাদের সামনে একটা দরজা চলে আসে, এই জন্য ইয়ান লিমোকে বলে দরজাটা খোলার জন্য কিছু একটা খুঁজে বের করার জন্য। আর যখনই লিমো দরজাটা খুলতে কিছু আনতে যায় তখন ইয়ান এদিকে দরজাটা খুলে ওই পারে গিয়ে সোজা দরজাটাকে বন্ধও করে দেয়। আর তখনই লিমো বুঝতে পারে ইয়ান আসলে নিজের জীবনের ঝুঁকি নিতে যাচ্ছে, এই জন্য সে ইয়ানকে বারবার করে দরজাটাকে খোলার জন্য বলে। তবে ইয়ান তার সিদ্ধান্ত নিয়েছিল সে কোনোভাবেই আর দরজা খুলবে না, মানে সে লিমোকে কোনোভাবেই মধ্যে আসতে দিবে না। এই জন্য সে তাকে বলে যে আমার মেয়ের খেয়াল রেখো, এইটা বলেই সে মধ্যে চলে যায় সেই লাভাগুলোকে এক জায়গায় করার জন্য। তবে তখনই বাইরে ভয়ঙ্কর রকম করে মাটি ফাটা শুরু হয়ে যায় আর সব কিছু কাঁপাকাঁপি শুরু হয়ে যায়, কারণ সমস্ত গাছগুলো একসাথে পৃথিবীর উপরে আক্রমণ করা শুরু করে দিয়েছিল। আর এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরে সবারই মনে হচ্ছিল যে হয়তোবা তাদের শেষ সময় চলে এসেছে, যেই কোনো সময়ই তাদের মৃত্যু হয়ে যেতে পারে। আর তখন অন্যদিকে আমরা দেখতে পারি ইয়ান তার আহত পা নিয়েও আস্তে আস্তে করে কোনো রকমের সামনের দিকে যাওয়ার ট্রাই করছিল, কিন্তু তখনই এই বিল্ডিং কাঁপাকাঁপির জন্য বিল্ডিংয়ের ইটগুলো খুলে তার গায়ের উপরে পড়া শুরু করে, যেই জন্য সে আরও বেশি আহত হয়ে যায়। সে আর সামনের দিকে এগোতেও পারছিল না, তবে তবুও কোনো রকমে হামাগুড়ি দিয়ে সে সামনের দিকে যাওয়া শুরু করে। আর একটা পর্যায়ে সে বমটা নিয়ে সেই কন্ট্রোল রুমে চলেও আসে, আর এখানে এসে সে বাকি 140টা গ্রুপের সাথে কমিউনিকেশন করার সুযোগ পেয়ে যায়। এই জন্য সে সবাইকে সমস্ত ব্যাপারগুলোর ইনস্ট্রাকশন দেওয়া শুরু করে। আর তখন অন্যদিকে যখন তার মেয়ে তাকে স্ক্রিনে দেখতে পারে তখন সে কান্নাকাটি করতে করতে তার বাবাকে ফিরে আসতে বলছিল। তবে সে এই ব্যাপারটা খুব ভালো করে জানতো যে তার বাবা পৃথিবীকে বাঁচানোর জন্য, তাদেরকে বাঁচানোর জন্য তার নিজের লাইফটাকে স্যাক্রিফাইস করতে যাচ্ছে। আর তখনই আমরা দেখতে পারি বোমের টাইমারটা শেষ হয়ে যায়, যেই জন্য এখানে বিশাল বড় একটা ব্লাস্ট হয়ে যায়। আর এই ব্লাস্টের জন্য এখানে কন্ট্রোল সিস্টেমটা নষ্ট হয়ে যায় আর সমস্ত লাভাগুলো একসাথে নিচে যাওয়া শুরু করে। মাটির
মাটির নিচে এত গরম লাভা একসাথে যাওয়ার জন্য গাছের যেই প্রোটেকশন লেয়ারটা ছিল সেটাও আস্তে আস্তে নষ্ট হওয়া শুরু হয়ে যায়। আর একটা পর্যায়ে যখন সেই প্রোটেকশন লেয়ারটা নষ্ট হয়ে যায় তখন সেই লঞ্চার মেশিনটাও প্রোটেকশন লেয়ার ভেদ করে মধ্যে চলে আসে, আর এগুলো গাছের শিকড়ের মধ্যে গিয়ে পেঁচিয়ে পড়ে। আর একটু পরেই যখন 140টা ডিভাইস একসাথে ব্লাস্ট করিয়ে দেওয়া হয় তখন সমস্ত গাছের একসাথে মৃত্যু হয়ে যায়। আর এই জন্য যেই গাছগুলো উপরে ছিল সেগুলো আস্তে আস্তে করে মাটির নিচে চলে যাওয়া শুরু করে, কারণ তাদের যেই ঘোরার শক্তি ছিল সেই শক্তি এখন নষ্ট হয়ে গেছে। আর এমন করেই পৃথিবীটা আবারও মানুষের বসবাসের যোগ্য হওয়া শুরু করে। এই ব্লাস্টের পরে পৃথিবীতে এখনও যারা জীবিত ছিল তারা সবাই খুবই হ্যাপি ছিল, কারণ তারা একটা বিশাল বড় বিপদের হাত থেকে মুক্ত হয়েছিল। আর সেই দিনের পর থেকে নতুন একটা সময়ের সৃষ্টি হয়েছিল, মানুষ নতুন করে আবারও নতুন একটা শুরু করার সুযোগ পেয়েছিল। আর এমন একটা ইন্টারেস্টিং পয়েন্টে এই পুরো মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ করে ফেলুন। তো আমাদের দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো একদিন। Till then, take care.